হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক টার্গেট 2025 এর অঙ্কের মডেল কোশ্চেন সেট 8 এর 4 দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে সেটগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো এক দাগে আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তো আই সমান পিআরটি বাই 100 সরল সুদের যে সূত্র, এই সূত্র ব্যবহার করে এটা খুব সহজে পাওয়া যাবে, মানে উত্তর পাওয়া যাবে। এখানে আই পি আর টি এর কোনটার মান কত দেওয়া আছে সেটা বের করে নিতে হবে, আগে লিখে নিতে হবে। তাহলে আমরা লিখবো এখানে আই আই এখানে আই হলো সুদের পরিমাণ। তো সুদের পরিমাণ 1 টাকা বলা আছে, আই সমান 1 টাকা। আচ্ছা, পি পি হলো আসল। তো বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার, অর্থাৎ এটা আসল বের করতে হবে। সুদের হার আর দেওয়া আছে 5% এবং সময় 1 মাস দেওয়া আছে, তাহলে মাসটাকে আমরা বছর করে নেব। তাহলে 1/12 বছর। তারপর লিখতে হবে আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। আমাকে পি এর মান বের করতে হবে, তাহলে বজ্রগুণ করে দিই। পি আর টি সমান 100 আই বা এখান থেকে পাই পি সমান 100 বাই পিটি, বা পি সমান 100 আই এর মান 1 টাকা, তাহলে 1 বাই পি এর মান, না এখানে আরটি ছিল, আর এর মান আছে 5%, 5, এবং টি এর মান 1/12। তো এটা হিসাব করে পাই, ওপরটা গুণ করলে 100 হচ্ছে। তো এক কাজ করি, এটা কাটাকুটি করি, 5 20 100, তাহলে ওপরে পেলাম 20 ইন্টু এটা 1/12 আছে, এটা অ্যাকচুয়ালি 12 হয়ে যাবে। তো সমান 12 দুগুণে 24, 0, অর্থাৎ 240 টাকা। অতএব আসল সমান 240 টাকা। এ ও বি কোনো ব্যবসায়ী 1050 টাকা লাভ করে। এ এর মূলধন 900 টাকা, লভ্যাংশ 630 টাকা। বি এর মূলধন কত? তাহলে এখানে আমরা যদি লভ্যাংশের অনুপাত পাই, সেটা হবে মূলধনের অনুপাত। তো এ এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা। তাহলে 1050 টাকা থেকে এ পেয়েছেন 630 টাকা, তাহলে এখান থেকে 1050 থেকে 630 বিয়োগ করলে বি এর যে লভ্যাংশ সেটা আমরা পেয়ে যাব। তাহলে এ এর লভ্যাংশ ওটা আছে সমান 630 টাকা। তাহলে বি এর লভ্যাংশ সমান 1050 মাইনাস 630। 1050 থেকে 630 বিয়োগ করতে হবে, 0 2 4, তাহলে এটা হয়ে গেল 420 টাকা। তাহলে এ আর বি এর মূলধনের এই লভ্যাংশের অনুপাত, এ ও বি এর লভ্যাংশের অনুপাত, এ এর লভ্যাংশ 630 টাকা আর বি এর লভ্যাংশ 420 টাকা। তাহলে আমরা যদি প্রথম 10 দিয়ে ভাগ করি, 63:42। এবার 21 দিয়ে ভাগ করতে পারছি, 3 21 63 আর 21 দুগুণ 42, তাহলে 3:2 হচ্ছে। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত বা তাদের মূলধনের অনুপাত 3:2 হবে। তাহলে এ এর মূলধন বাই বি এর মূলধন সমান 3/2। এখন প্রশ্নে
এ এর মূলধন 900 টাকা বলা আছে, তাহলে 900 টাকা বাই বি এর মূলধন সমান 3/2। এখন এখান থেকে ডাইরেক্ট আমরা বি এর মূলধন লিখতে পারি বা আলাদা করে বজ্রগুণ করেও লিখতে পারি। বি এর মূলধন সমান কোনাকুনি যে সংখ্যাটা আছে সেটা নিচে আসবে আর বাকি সব উপরে। তাহলে কোনাকুনি 3 আছে, 3 নিচে দিলাম, বাকি 900 টাকা এবং 2 এগুলো উপরে হবে। তো এটা 3 তিরিকে 9, 300, 300 আর 2 গুণ করলে পেলাম 600 টাকা। তারপরে যদি x সমান 5 প্লাস 2√6 হয়, তাহলে √x প্লাস 1/√x এর মান কত হবে? x সমান 5 প্লাস 2√6, তাহলে 5কে আমরা 3 প্লাস 2 লিখতে পারি, প্লাস 2√6 সমান 3কে √3 দ্বারা হোল স্কয়ার লিখলাম, প্লাস 2, আমি অ্যাকচুয়ালি a প্লাস বি হোল স্কয়ার আকারে এটাকে সাজাতে চাইছি। a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা a স্কয়ার হলো প্লাস 2 ইন্টু a ইন্টু এই 2 যেটা আছে এটা √2 লিখবো, প্লাস √2 তার হোল স্কয়ার। তাহলে কি করলাম, এই 3 এর পরিবর্তে এটা লিখেছি, 2 এর পরিবর্তে এটা লিখেছি, আর 2√6 এর পরিবর্তে 2 ইন্টু √3 ইন্টু √2 করেছি, কারণ 3 দুগুণে 6, তাহলে এটা 2√6 হয়ে যাচ্ছে। আর এই ফার্স্ট টু লাস্ট এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করে এটাকে লেখা যায় √3 প্লাস √2 তার হোল স্কয়ার। তাহলে x সমান পেলাম √3 প্লাস √2 তার হোল স্কয়ার। অতএব √x সমান উভয় পক্ষকে বর্গমূল করছি, তাহলে √3 প্লাস √2, এদিকে বর্গটা হবে না আর ডান দিকে বাঁদিকে বর্গমূলের চিহ্ন হবে। তাহলে √x আমরা পেয়ে গেছি। এখন 1/√x বের করতে হবে। 1/√x সমান 1/√3 প্লাস √2। এখন করণীয় নির্ণয় করার জন্য √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তো সমান একের সাথে গুণ করে পেলাম √3 মাইনাস √2, আর নিচে একে এ ভাবলে আর একে বি ভাবলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে আমরা এভাবে লিখতে পারি। তাহলে সমান √3 মাইনাস √2 আর নিচে হবে 3 মাইনাস 2, তাহলে এর মান পেলাম √3 মাইনাস √2/1, অতএব এটা ইজ ইকুয়াল টু √3 মাইনাস √2। অতএব √x প্লাস 1/√x সমান √x এর মান √3 প্লাস √2 আর 1/√x এর মান এটা √3 মাইনাস √2, তাহলে মাইনাস √2 প্লাস √2 মাইনাস √2 কেটে দিলাম, √3 দুই জায়গাতে আছে, তাহলে এটা হবে 2√3। এরপরে 4 দাগে দেখো 3x² প্লাস 12x সমান 2p ইন্টু x মাইনাস 6 সমীকরণে বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে বীজদ্বয়ের গুণফল কত? তো এই সমীকরণটাকে আগে x² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লিখে নিতে হবে। তো আছে 3x² প্লাস 12x, 3x² 12x সমান 2p ইন্টু x মাইনাস 6। তাহলে সমীকরণটাকে ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে লিখে নেব। তো পেলাম 3x² প্লাস 12x সমান 2p এবং x গুণ করলে 2px, 2p এবং 6 গুণ করলে 6 দুগুণ 12 অর্থাৎ 12p। এখন সব সংখ্যাগুলোকে বাঁদিকে নিয়ে যাব, সব পদগুলোকে বাঁদিকে নিয়ে আসবো, তাহলে 3x² পেলাম প্লাস 12x, 2px কে বাঁদিকে আনলে মাইনাস 2px আর মাইনাস 12p কে বাঁদিকে নিয়ে গেলে প্লাস 12p সমান 0। তাহলে 3x², এখন এই দুটো পদ থেকে যদি x কমন নিই তাহলে এখানে পড়ে থাকে 12 আর এখানে 2p, 12 মাইনাস 2p x
প্লাস 12p সমান 0। তাহলে এই সমীকরণের সাথে যদি তুলনা করি, a সমান 3, b সমান 12 মাইনাস 2p, c সমান 12p। তাহলে এখানে বিপরীত চিহ্নযুক্ত বলা আছে বীজ দুটো। তাহলে মনে করি, এটা 1 নম্বর নাম দিলাম। মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও মাইনাস আলফা, কারণ বিপরীত চিহ্নযুক্ত বলা আছে। তাহলে অতএব আলফা প্লাস মাইনাস আলফা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, এর আমরা জানি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এই তাহলে এখানে বি এর জায়গাতে কি আছে দেখা যাক, 12 মাইনাস 2p আছে। তাহলে মাইনাস এ হলো মাইনাস বি বাই এ, এ মানে এখানে 3। তো এখান থেকে আমরা পি এর মান পাবো কি করে, আলফা প্লাস মাইনাসে মাইনাস আলফা সমান -12 মাইনাসে প্লাস 2p বাই 3। তো বাদিকটা আলফা মাইনাস আলফা অর্থাৎ 0 হয়ে গেল, সমান -12 প্লাস 2p বাই 3। তো এখন বজ্রগুণ করলে পাই 3 এর সাথে 0, তো -12 প্লাস 2p সমান 0, বা 2p সমান -12কে ডান দিকে নিয়ে গেলে 12 পাচ্ছি। তাহলে এখান থেকে পাই p সমান 12/2, কাটাকুটি করলে 6 আসছে। তাহলে p এর মান 6 পেলাম। এখন বীজদ্বয়ের গুণফল বের করতে হবে। বীজদ্বয়ের গুণফল, আমরা জানি বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান c বাই a, এটা আমরা জানি। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে c এর জায়গাতে 12p আছে আর এর জায়গাতে 3x² আছে। এই c এর জায়গাতে 12p, এর জায়গাতে 3, তাহলে বীজদ্বয়ের গুণফল c বাই a। তাহলে বীজদ্বয়ের গুণফল সমান c অর্থাৎ 12p বাই a অর্থাৎ 3 সমান 12 ইন্টু p এর মান 6 বেরিয়েছে, 6/3, কাটাকুটি করলে 4 আর 4 ছক 24। তাহলে কি পেলাম, বীজদ্বয়ের গুণফল পেলাম 24। এরপরে 5-এ আছে অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরত্বে পি একটি বিন্দু। পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক পিকিউ আর পিআর। পিকিউ আর এর চতুর্ভুজের ক্ষেত্রফল কত? 4-5। তো এখানে অকেন্দ্রীয় বৃত্ত, এটা কেন্দ্র, 13 সেন্টিমিটার দূরত্বে একটা বিন্দু পি, পি বিন্দু থেকে দুটো স্পর্শক। এ আর বি, এখানে স্পর্শক কিছু বলা আছে কিনা দেখা যাক। পি বিন্দু থেকে দুটি স্পর্শক পিকিউ পিআর, ও এটা পিকিউ, এটা পিআর, পিকিউ আর পিআর বৃত্তের কেন্দ্র ও, তাহলে ও বিন্দুর সাথে যুক্ত করে দিলাম। পিকিউ ও আর, পিকিউ ও আর, এই যে চতুর্ভুজটা আছে এর ক্ষেত্রফল বের করতে হবে। তো এই যে দৈর্ঘ্যটা আছে এটা 13 সেন্টিমিটার বলা আছে, আর মান ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এই ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দেওয়া আছে, এই ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার। তো আমরা দেখতে পাচ্ছি যে উপরে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, নিচে একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, কারণ স্পর্শক এবং স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের উপর লম্ব হয়, তাহলে এটা সেই হিসেবে লম্ব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা তার অতিভুজ, অতিভুজ 13 বলা আছে, আর এটাকে লম্ব ধরি, লম্ব 5 বলা আছে। তাহলে এখান থেকে পিআর অর্থাৎ স্পর্শকের দৈর্ঘ্য পাবো, আর তখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে এই ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তো আমি প্রথমে যে কোনো একটা ত্রিভুজের উপরটা নিলাম, ত্রিভুজ ও পি কিউ, ওপি কিউ এর না, ত্রিভুজ ওপি কিউ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের
ওপি সমান 13 সেন্টিমিটার, ওকিউ সমান 5 সেন্টিমিটার। আর ওপি এর মান না, ও পিকিউ এর মান আমরা বের করবো এখান থেকে। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন ওপি এটা 13 স্কোয়ার, ও কিউ এটা 5 স্কোয়ার প্লাস পিকিউ স্কোয়ার, এখান থেকে পাই 169 সমান 25 প্লাস পিকিউ স্কোয়ার। তাহলে পিকিউ স্কোয়ার সমান 169 মাইনাস 25 সমান 144। আর আমরা জানি 12 স্কোয়ার করলে 144 হয়। পিকিউ স্কোয়ার সমান যদি 144 হয় তাহলে পিকিউ সমান হলো 12। পিকিউ সমান 12। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু, এখানে ভূমিটা পিকিউ ধরছি, পিকিউ ইন্টু উচ্চতাকে ও কিউ ধরছি। তাহলে 1/2। এবার পিকিউ এখানে 12 আছে আর ও কিউ 5 আছে, কাটাকুটি করলে 6 সমান 30। তাহলে অতএব এখানে যে টোটাল চতুর্ভুজটা আছে পি কিউ ও আর, পিকিউ একটু শর্টে লিখছি, জায়গা কম, পিকিউ ও আর এর ক্ষেত্রফল হবে এই যে 30 এর ডবল, কারণ উপরে একটা আছে নিচে একটা একই সাইজের, সমান 60 বর্গ একক। 60 বর্গ একক। 6 থেকে আছে যে ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডিওই এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি। তাহলে এডি ইজ টু বিডি সমান 3:1। তাহলে যদি ইএ সমান 3.6 হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত? এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সুতরাং যে কোনো ধরনের ত্রিভুজ আঁকা যেতে পারে। এটা এ বি সি, এবি এর, আচ্ছা এখানে বলা আছে এবি ও এসি বাহুর উপর ডিওই এমনভাবে অবস্থিত যাতে সমান্তরাল হয়ে আছে। তাহলে এটা একটা সমান্তরাল সরলরেখা ডি এ, বিসি আর ডি সমান্তরাল, আমি এভাবে দেখালাম। এবার এডি আর বিডি, এডি বাই বিডি এটা বলা আছে 3/1। এডি আর বিডি এটা 3 হলে এটা 1 হবে। তাহলে ইএ সমান 3.6, ইএ 3.6 সেন্টিমিটার, এ সমান 3.6 সেন্টিমিটার। তাহলে এসি এর দৈর্ঘ্য বের করতে হবে এটা থেকে এটা। তাহলে ইএ তো আমাদের জানা আছে, এখন ইসি বের করলে আমরা এসি এর মান পাবো এই দুটো যোগ করে। তাহলে প্রথম কাজ হবে ইসি বের করা। তো এই বাহু আর এই বাহুর অনুপাত যা হয়, এই বাহু আর এই বাহুর অনুপাত তাই হবে, কারণ এটা একটা সমান্তরাল। তাহলে লিখব বিসি সমান্তরাল ডি, সেই জন্যে এডি বাই বিডি সমান এই বাই ইসি, আর এটা বলা আছে 3/1। তাহলে এখান থেকে পাই এই এর মান 3.6 দেওয়া আছে, তাহলে 3.6 বাই ইসি সমান 3/1। বজ্রগুণ করলে 3 ইসি সমান 3.6কে 1 দিয়ে গুণ করলে 3.6 হয়, আর ইসি সমান
3.6 তাকে 3 দিয়ে ভাগ, তাহলে 1.2, তাহলে ইসি পেলাম 1.2। তাহলে এ থেকে সি পর্যন্ত, অতএব এ থেকে সি পর্যন্ত সমান এই প্লাস ইসি, এই প্লাস ইসি। তাহলে এই এর মাপ হলো 3.6 আর ইসি এর মাপ হলো 1.2, এটা সেন্টিমিটার। তাহলে এটা হবে 4.8 সেন্টিমিটার। 3.6 আর 1.2 যোগ করতে হবে, যোগ করলে 8, 4। 7 দাগে আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এক্স বিসি 82 ডিগ্রি এবং এ বিডি 47 ডিগ্রি। তাহলে বিএসি এর মান নির্ণয় করো। তাহলে একটা বৃত্ত আঁকতে হবে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকতে হবে। এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকলাম, নাম দিয়েছি এ বি সি ডি। এখন এই বিবাহকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, তো এটা এই বিবাহ, একে এক্স পর্যন্ত বর্ধিত করছি, এক্স পর্যন্ত বর্ধিত করলাম। এক্স বিসি 82 ডিগ্রি, এক্স বিসি এটা 82 ডিগ্রি, এ বিডি 47 ডিগ্রি, এ বি না এ বিডি এটা 47 ডিগ্রি, এ বিডি 47 ডিগ্রি। তাহলে বিএসি এর মান বের করতে হবে। বিএসি অর্থাৎ এই কোণটার মান, এই কোণটার মান বের করতে হবে। তো এই বাহুটা যে এই বিবাহকে এক্স পর্যন্ত বর্ধিত করা আছে, এটা 82 ডিগ্রি। তাহলে এই পার্টটা অর্থাৎ এ বি সি, কোণ এ বি সি, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি হবে। তো এটা 180 ডিগ্রি থেকে 82 ডিগ্রি বিয়োগ করলাম, তাহলে এটা হবে 98 ডিগ্রি। তাহলে এই পার্টটা পেলাম 98 ডিগ্রি, এই পার্টটা 98 ডিগ্রি পেলাম। তাহলে এ ডিসি, কোণ এ ডিসি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। তাহলে এই কোণটা যদি, এই কোণটা পেলাম 98 ডিগ্রি, তাহলে এই কোণটা পাবো 180 ডিগ্রি থেকে 98 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি মাইনাস 98 ডিগ্রি, এটা হলো 82 ডিগ্রি। তাহলে এই টোটালটা যদি 82 ডিগ্রি হয়, এটা আবার 47 ডিগ্রি বলা আছে। তাহলে এই কোণটা, এর নাম বিডিসি, কোণ বিডিসি সমান টোটাল 82 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। তাহলে 82 থেকে 47 বিয়োগ করলে 35 ডিগ্রি হলো। তাহলে এটা সমান 35 ডিগ্রি। আর এই কোণটা আর এই কোণটা একই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে বিপিসি বৃত্তচাপের উপর অবস্থিত দুটি কোণ, এর নাম বিএসি ও কোণ এটার নাম বিডিসি, বিডিসি। তাহলে অতএব কোণ বিএসি আর বিডিসি পরপর সমান হবে। তাহলে বিডিসি এর মান আমরা আগে পেয়েছি 35 ডিগ্রি, তাহলে এটা 35 ডিগ্রি উত্তর। তারপরে 8 দাগে আছে 3 cos আলফা সমান এক্স, 4 sin আলফা সমান ওয়াই হলে এক্স আর ওয়াই এর মধ্যে আলফা বর্জিত সম্পর্ক বের করতে হবে। তো 3 cos আলফা সমান এক্স, 3 cos আলফা সমান এক্স, এখান থেকে পাবো cos আলফা সমান এক্স বাই 3, cos আলফা সমান এক্স বাই 3। আর 4 sin আলফা সমান ওয়াই, এখান থেকে পাবো sin আলফা সমান ওয়াই বাই 4। তাহলে আমরা সাইন আর কসের মধ্যে যে সম্পর্ক জানি, আমরা জানি যে সাইন স্কোয়ার আলফা
প্লাস কস স্কোয়ার আলফা সমান 1। এটা সাইন স্কোয়ার আলফা অর্থাৎ y/4 তার হোল স্কোয়ার, কস স্কোয়ার আলফা অর্থাৎ x/3 তার হোল স্কোয়ার সমান 1। তো সরল করলে পাই y² / 4 × 16 প্লাস x² / 3 × 9 সমান 1। আর সাজিয়ে লিখলে দাঁড়াই x² / 9 প্লাস y² / 16 = 1। এটা হলো আলফা পর্যন্ত সম্পর্ক x আর y এর মধ্যে। তারপরে এখানে আছে 9 দাগে tan θ × tan 2θ সমান 1 হলে cos 2θ এর মান বের করতে হবে। tan θ × tan 2θ সমান 1 বলা আছে। তো এখান থেকে বলতে পারি tan θ সমান 1/tan 2θ, অর্থাৎ এটা ডান দিকে আসলে সমান চিহ্নের গুণ সম্পর্কটা ভাগ সম্পর্ক হবে, অর্থাৎ 1/, লিখতে হবে। আর 1/tan মানে আমরা জানি cot θ, cot 2θ। এবার কোন পাল্টে এই কটকে আমি tan করব, সেক্ষেত্রে হবে tan 2θ জায়গায় 90° - 2θ। তাহলে tan তুলে দিলাম বা কম্পেয়ার করছি, তুলনা করছি উভয় পক্ষ। তাহলে θ সমান 90° - 2θ। অতএব θ সমান 90° - 2θ। এখান থেকে বলা যায় θ আর এই 2θ বাদিকে আনলে প্লাস 2θ সমান 90° বা 3θ = 90°। এখানে আমাকে বের করতে হবে cos 2θ সমান 3θ সমান 90° পেয়েছি। তাহলে এখান থেকে পাবো θ সমান 90°/3, এটা = 30°। তাহলে 2θ সমান 2 × 30° সমান 60°। আর cos 2θ সমান cos 60°, আর এটার মান 1/2। তারপর আছে একটি ঘনকের প্রতিটি প্রান্তিকের 50% প্রান্তিককে 50% কমানো হলে আসল ঘনকের আয়তন ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত? অর্থাৎ প্রান্তিকী অর্থাৎ প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 50% কমানো হয়েছে। এটা a ধরেও করা যায়, আবার x ধরেও করা যায়। তো আমি এখানে a ধরে করব। তাহলে মূল ঘনকের যে প্রতিটি প্রান্তিকের দৈর্ঘ্য সেটাকে a ধরে নেব। মনে করি মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। মূল ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। তাহলে অতএব আয়তন সমান a³ ঘন একক। 50% কমালে আয়তন বাহুর দৈর্ঘ্য হয় সমান, প্রথম বাহুর দৈর্ঘ্য ছিল a, তারপর কমাচ্ছি মানে মাইনাস a এর 50%, তাহলে a × 50/100 একক। তো এটা হবে সমান a দিলাম মাইনাস উপর নিচে কাটাকুটি করে 1/2, তাহলে a/2 একক সমান 2 লসাগু 2a - a একক সমান a/2 একক। এবং ঘনফল সমান a/2 তার হোল কিউব ঘন একক সমান a³/8 ঘন একক। এখন এখানে আসল ঘনকের আয়তন ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত বের করতে হবে। তো আমি প্রথমে আসল ঘনকের আয়তন বের করেছি, এটা পরিবর্তিত ঘনকের আয়তন পেলাম, এই দুইয়ের অনুপাত বের করতে হবে। তাহলে এদের অনুপাত সমান a³ a³/8। নিচে যেহেতু 8 আছে, এটাকে সরল অনুপাতে পরিণত করতে গেলে
প্রথম পদের সাথে 8 গুণ আর পরের যে পদ আছে তার সাথে 8 গুণ, 8 8 কেটে দিলাম, তাহলে সমান 8a³ ইজ টু a³, তাহলে a³ দিয়ে ভাগ করলে 8:1। 11 দাগে আছে একটি সমকোণী চৌপলের সমস্ত প্রান্তিকের যোগফল p কর্ণ d সমগ্রতলের ক্ষেত্রফল s হলে দেখাও যে p² / d² + s ইজ ইকুয়াল টু 16। তো এখানে বুঝতে হবে যে কটা প্রান্তিকই থাকে একটি সমকোণী চৌপলের সমস্ত প্রান্তিকের যোগফল p, তারপরে কর্ণ d সমগ্রতলের ক্ষেত্রফল s। তাহলে এখানে একটি সমকোণী চৌপল বলা আছে, তো এখানে বের করতে হবে p² / d² + s। তাহলে সমকোণী চৌপলের বাহুগুলি ধরে নিতে হবে। মনে করি সমকোণী চৌপলের বাহুগুলি হলো a, b ও c একক। তাহলে অতএব সমস্ত প্রান্তিকের যোগফল বলা আছে এখানে p, অতএব p সমান, আচ্ছা আগে a b c কটা করে আছে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে মোট 12খানা। তার মধ্যে এ আছে 1 2 3 4, 4টে এ, বি আছে 1 2 3 4, 4টে বি, সি আছে 1 2 3 4, তাহলে কি হলো, তাহলে 4খানা এ 4খানা বি আর 4খানা সি, এটা এভাবে লিখলাম। এরপরে বলা আছে যে কর্ণ ডি, তাহলে ডি সমান কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি a² + b² + c², আর সমগ্রতলের ক্ষেত্রফল s যার সূত্র হচ্ছে 2 × ab + bc + ca। এখন আমাকে বের করতে হবে p² / d² + s সমান, এটা p, তাহলে p² অর্থাৎ 4a + b + c তার হোল স্কয়ার বাই d এর মান √a² + b² + c² তার হোল স্কয়ার দিলাম, প্লাস s এর মান 2 × ab + bc + ca। তো এখানে 4 4 16 হয়ে গেল, আর এটা হচ্ছে a + b + c তার হোল স্কয়ার। এবার নিচের পার্টটা যদি দেখি, এটা হয়ে গেল a² + b² + c² প্লাস 2 × ab + 2 × bc + 2 × ca। তো এই টোটালটা মানে হলো a + b + c হোল স্কয়ার। তো 16 × a + b + c হোল স্কয়ার, আর নিচে হচ্ছে a + b + c হোল স্কয়ার। তাহলে এটা কেটে দিলাম, পড়ে থাকছে 16, তাহলে এর মান আমাদের 16 বেরোলো। তারপরে আছে uy সমান xi - 35/10, তাহলে সামেশন অফ fi uy সমান 30, তাহলে সামেশন অফ fi সমান 6 হলে x বার অর্থাৎ এখানে গড় মান বের করতে হবে। তাহলে uy সমান xi - 35/10 সামেশন অফ fi uy সমান 30, আর সামেশন অফ fi সমান দেওয়া আছে 6। তাহলে এই যে জায়গাটা থেকে এটা a আর এটা h, অতএব a সমান 35 ও h সমান 10, অতএব গড় মান সমান x বার সমান, তাহলে গড় মান হলো a + h ইন্টু সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi, তাহলে সমান a এর মান 35 প্লাস h এর মান 10, fi uy সামেশন এর মান 30,
সামেশন অফ এফ আই এর মান 6 সমান 35 প্লাস কাটাকুটি করলে 5 ছক 30, তাহলে 5 আর 10 গুণ করলে 5 10 কে 50 সমান 85। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।